হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। লুসেন্টের বাংলা ভার্সন যে আমরা পড়ছিলাম তার আজকে 3 নম্বর ভিডিও, এবং আজকে যে টপিকটা হবে, এর আগে টপিকটা যারা ক্লাস করেছে অবশ্যই তারা জানো যে হিস্টোরিক্যাল সোর্সেস বা ঐতিহাসিক উৎসগুলো সম্বন্ধে আমরা আজকে পড়ব। এর আগে যে দুটো টপিকে ক্লাস করেছি সেখানে কিন্তু খুব একটা ইনফরমেশন ছিল না, সামান্য একটু ইনফরমেশন ছিল। আজকের টপিক থেকে আজকে থেকে যেটা শুরু হচ্ছে, এখানে প্রচুর পরিমাণে ইনফরমেশান রয়েছে এবং প্রচুর পরিমাণে কোশ্চিন আসে, ঠিক আছে? তো প্রত্যেকটা লাইন ভালোভাবে দেখবে এবং তোমরা নোট করলে নোট করে নেবে খাতায়। চলো, তো আজকের প্রথম যে টপিকটা রয়েছে হিস্টোরিক্যাল সোর্সেস, বলছে হিস্টোরিক্যাল সোর্সেসটা বা ঐতিহাসিক উৎসগুলো কি। তো যে সমস্ত উৎস থেকে অতীতের সম্পর্কে তথ্য পাওয়া যায় সেগুলোই হচ্ছে ঐতিহাসিক উৎস, ঠিক আছে? যে সমস্ত উৎস থেকে অতীতের সম্পর্কে তথ্য পাওয়া যায় সেগুলোকে আমরা ঐতিহাসিক উৎস বলি বা ঐতিহাসিক উৎস বলা হয়। এবার এই ঐতিহাসিক উৎসগুলো দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সাহিত্যিক উৎস আর একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উৎস। সাহিত্যিক উৎস বলতে সাহিত্য তোমরা বুঝতে পারছো, এগুলো বিভিন্ন বই, ঠিক আছে, বিভিন্ন ধর্মগ্রন্থ এবং মানুষের লেখা বই বা যারা পর্যটক এসছে তাদের লেখা বই। আর প্রত্নতাত্ত্বিক উৎস হচ্ছে বিভিন্ন শিলালেখ যেখানে পাওয়া গেছে, বিভিন্ন পেন্টিং, গুহাচিত্র, এগুলো সব হচ্ছে প্রত্নতাত্ত্বিক উৎস। তো আমরা প্রথমে জানবো যে সাহিত্যিক উৎসগুলো, ঠিক আছে? তো সাহিত্যিক উৎস থেকে প্রত্নতাত্ত্বিক উৎস বেশি বিশ্বাসযোগ্য, কারণ এটিকে পরিবর্তন করা সম্ভব নয়। এই পয়েন্টটা একটু মনে রাখবে। দেখো, সাহিত্যিক উৎস থেকে যে প্রত্নতাত্ত্বিক উৎসগুলো আছে সেগুলো কিন্তু বেশি বিশ্বাসযোগ্য, কারণ সাহিত্যিক উৎস মানে বই। এবার বইটা কোনো ক্রমে বা কোনো যুগে হয়তো চেঞ্জ হতেও পারে, কোথাও হয়তো 2-4টা লাইন বা কোনো পৃষ্ঠা বা কোনো পৃষ্ঠা পাওয়া যায়নি, এইরকম হতে পারে, ঠিক আছে? কিন্তু যেগুলো প্রত্নতাত্ত্বিক উৎস, যেমন ভীমবেটকা একটা জায়গা রয়েছে মধ্যপ্রদেশের গুহাচিত্র, ওটা কোনো দিন কেউ চেঞ্জ করতে পারবে না। কোথাও আমরা মূর্তি পেলাম, ওটা কোনো দিন কেউ চেঞ্জ করতে পারবে না। কোথাও আমরা শিলালেখ পেলাম, ওটা কেউ কোনো দিন চেঞ্জ করতে পারবে না। তাই প্রত্নতাত্ত্বিক উৎসগুলো বেশি বিশ্বাসযোগ্য। তো সাহিত্যিক উৎসগুলোকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, একটা দেশীয় উৎস আর একটা হচ্ছে বিদেশি। অর্থাৎ দেশীয় বলতে আমাদের দেশের মধ্যে যে বইগুলো লেখা হয়েছে, আমাদের দেশের লেখকেরা যা এগুলো লিখেছে। আর বিদেশি বলতে যারা পর্যটক, অর্থাৎ বিদেশ থেকে এসেছে বা বিদেশি পর্যটকরা লিখেছে, বা বিদেশে থেকেও কেউ যদি লিখে থাকে তো সেইগুলো, ঠিক আছে? চলো, আবার দেশীয় উৎসগুলো দুই ধরনের, একটা হচ্ছে ধর্মীয় উৎস থাকবে আর একটা হচ্ছে অধর্মীয়। ধর্মীয় উৎসগুলো যেমন আমাদের বেদ, পুরাণ, ঠিক আছে, উপনিষদ, এগুলো। আর অধর্মীয় অন্যান্য বইগুলো। চলো আমরা পড়ি আগে। তো ধর্মীয় উৎসের মধ্যে কী কী রয়েছে আগে দেখব। ধর্মীয় উৎসের মধ্যে রয়েছে ব্রাহ্মণ্য হিন্দু গ্রন্থসমূহ, যেমন বেদ, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। তারপরে বৌদ্ধ ধর্মগ্রন্থগুলো রয়েছে ত্রিপিটক, 3টে পিটক যেগুলো রয়েছে। জৈন ধর্মগ্রন্থগুলো রয়েছে আগম। এই পয়েন্টগুলো মনে রাখবে, কিন্তু কোশ্চিন আসে যে জৈন ধর্মগ্রন্থগুলোকে কী বলা হয়, আগম বলা হয়, ঠিক আছে? অধর্মীয় গ্রন্থের মধ্যে রয়েছে ঐতিহাসিক গ্রন্থ, কিছু কিছু অর্ধ ঐতিহাসিক গ্রন্থ রয়েছে, আর কিছু আত্মজীবনীমূলক বা বায়োগ্রাফি যেগুলো রয়েছে, ঠিক আছে, আত্মজীবনীমূলক রচনা রয়েছে। ওকে, তো আমরা প্রথমে হিন্দু ধর্মগ্রন্থ বা ব্রাহ্মণ্য গ্রন্থসমূহগুলো পড়ব, যেমন বেদ, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। তো ব্রাহ্মণ্য হিন্দু গ্রন্থগুলো হচ্ছে, এটাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? একটা হচ্ছে শ্রুতি গ্রন্থ আর একটা হচ্ছে স্মৃতি গ্রন্থ। শ্রুতি গ্রন্থ হচ্ছে বেদ, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। স্মৃতি গ্রন্থ হচ্ছে বেদাঙ্গ, সূত্র, স্মৃতিশাস্ত্র, মহাকাব্য, পুরাণ। ঠিক করে মনে রাখো, ঠিক আছে? পরীক্ষায় কোশ্চিন আসবে নিচের কোনটি স্মৃতি গ্রন্থ নয়, বা নিচের কোনটি শ্রুতি গ্রন্থ নয়, বা নিচের কোনটি শ্রুতি গ্রন্থ। তো এই নামগুলো মনে রাখতে হবে। শ্রুতি হচ্ছে বেদ, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। আর স্মৃতি হচ্ছে বেদাঙ্গ, সূত্র, স্মৃতিশাস্ত্র আর মহাকাব্য, পুরাণ। ঠিক? চলো, এবারে আমরা বেদ সম্বন্ধে জানব। তো বেদের নাম, একটা টেবিল তৈরি রয়েছে, এখানে বেদের নামগুলো লেখা রয়েছে, সময়কাল রয়েছে, রচনার অঞ্চল রয়েছে, ঠিক আছে? তো প্রথম বেদ, যেটাকে আমরা প্রাচীন বেদ বলে জানি, খুব কোশ্চিন আসে যে প্রাচীন বেদ কোনটি। প্রাচীন বেদ হচ্ছে ঋগ্বেদ, ঠিক আছে? এর সময়কাল হচ্ছে 1500 খ্রিস্টপূর্ব থেকে 1000 খ্রিস্টপূর্ব পর্যন্ত।
আর এটা কোন অঞ্চলে হয়েছিল? সপ্ত সিন্ধু অঞ্চলে। তারপরে এছাড়া আমরা জানি 4টা বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। তো ঋগ্বেদ হচ্ছে সবথেকে প্রাচীন, তারপরে হচ্ছে যজুর্বেদ এবং সামবেদ আর অথর্ববেদ। এটা হচ্ছে 1100 খ্রিস্টপূর্ব থেকে 600 খ্রিস্টপূর্ব পর্যন্ত। আর অঞ্চলটা হচ্ছে কুরু পাঞ্চাল অঞ্চল। ওকে, বেদগুলি আর্যদের ধর্মীয়, সামাজিক এবং অর্থনৈতিক ইতিহাস সম্পর্কে বেশি আলোকপাত করে এবং রাজনৈতিক জীবনের উপর কম গুরুত্ব দেয়। ঐতিহাসিক ক্ষেত্রে ঋগ্বেদ এবং অথর্ববেদ যজুর্বেদ ও সামবেদের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। তো ঐতিহাসিক ক্ষেত্রে ঋগ্বেদটা এই 3টে বেদের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। ওকে, ব্রাহ্মণের রচনার সময়কাল 1000 খ্রিস্টপূর্ব থেকে 600 খ্রিস্টপূর্ব পর্যন্ত। শতপথ ব্রাহ্মণ গ্রন্থটি গান্ধার, শল্য, কেকয়া উত্তর পশ্চিমাঞ্চল আর কুরু পাঞ্চাল, কৌশল, বিদেহ ভারতের পূর্বাঞ্চল অঞ্চলে রচিত হয়। তো এখানে শতপথ ব্রাহ্মণ যে গ্রন্থ রয়েছে সেটা অঞ্চলগুলো দেওয়া রয়েছে কোথায় কোথায়। উত্তর পশ্চিমাঞ্চলে যেমন গান্ধার, শল্য, কেকয়া, আর ভারতের পূর্বাঞ্চল যেমন কুরু পাঞ্চাল, কৌশল, বিদেহ ইত্যাদি অঞ্চলে রচিত হয়। আরণ্যকের রচনার সময়কাল হচ্ছে 1000 খ্রিস্টপূর্ব থেকে 600 খ্রিস্টপূর্ব পর্যন্ত। আর এই যে বেদ, তারপরে অন্যান্য ধর্মগ্রন্থগুলো, এগুলো নিয়ে আরেকটা চ্যাপ্টার রয়েছে, ওখানে আমরা জানবো। ঠিক আছে, যেমন বেদ সম্বন্ধে আমরা বৈদিক সভ্যতায় জানবো, বৌদ্ধ ধর্মগ্রন্থ বৌদ্ধ ধর্মের যখন প্রচার হবে গৌতম বুদ্ধ সম্বন্ধে জানবো, তখন এগুলো আরও ভালোভাবে জানবো। বইয়ে যেভাবে লাইন বা লাইন রয়েছে সেভাবে আমি এখানে কিন্তু নিয়ে এসেছি। ঠিক আছে, আরণ্যকের রচনার সময়কাল রয়েছে 1000 থেকে 600 খ্রিস্টপূর্ব। উপনিষদের রচনার সময়কাল হচ্ছে 1000 থেকে 500 খ্রিস্টপূর্ব। সবচেয়ে ভালো উপনিষদ শিক্ষাকে পরাবিদ্যা বলা হয়। পরাবিদ্যা হলো চরম জ্ঞান, যা আত্মা ও ব্রহ্মার সংযোগ বোঝায়। ব্রাহ্মণ ও উপনিষদের সংমিশ্রিত অধ্যয়ন রাজা পরীক্ষিত থেকে বিম্বিসার পর্যন্ত ঐতিহাসিক তথ্য প্রদান করে। বেদাঙ্গের রচনার সময়কাল 600 খ্রিস্টপূর্ব থেকে 200 খ্রিস্টাব্দ পর্যন্ত। আচ্ছা, এখানে আবার খ্রিস্টাব্দ চলে এসছে, কিন্তু 600 খ্রিস্টপূর্ব থেকে 200 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটি ভাষা, সংস্কৃতি এবং সভ্যতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। স্মৃতিশাস্ত্রের রচনা, এখানে শুধু সময়কালগুলো মনে রাখতে হবে। স্মৃতিশাস্ত্র হচ্ছে 600 খ্রিস্টপূর্ব থেকে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত। স্মৃতিশাস্ত্র সামাজিক সংগঠন, তাদের নীতি, প্রথা, রাজা ও প্রজার সম্পর্ক, রাজাদের দায়িত্ব এবং আইন সম্পর্কে জ্ঞান প্রদান করে। তারপরে আমাদের বেদ সম্বন্ধে একটু জানলাম, তারপরে আমি যে বললাম যে বৈদিক সভ্যতা, এগুলো ভালোভাবে আবার পড়ব। আর এখানে যেটা জানতে হচ্ছে আমাদের কিছু আবার ঐতিহাসিক সোর্সেস বা ঐতিহাসিক উৎসগুলোর মধ্যে, সাহিত্যিক উৎসের মধ্যে মহাকাব্য রয়েছে। তো মহাকাব্য, এখানে মহাকাব্যের রচনার সময়কাল দেওয়া রয়েছে 400 খ্রিস্টপূর্ব থেকে 400 খ্রিস্টাব্দ পর্যন্ত। রামায়ণ এবং মহাভারতে, দুই মহাকাব্য ভারতের রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় অবস্থা সম্পর্কে তথ্য দেয়। রামায়ণ কে লিখেছেন? ঋষি বাল্মীকি। ভারতের রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় অবস্থার উপর আলোকপাত করে। এই গ্রন্থটি আর্যদের প্রকৃতির বিকাশ ও রাজাদের বংশ পরম্পরা সম্পর্কে তথ্য প্রদান করে। আর মহাভারত রচনা করেন বেদব্যাস। ভারতের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। এটি কুরু ও পাণ্ডবদের মধ্যে হওয়া যুদ্ধের বিশদ বিবরণ প্রদান করে, যা আনুমানিক 950 খ্রিস্টপূর্বতে সংগঠিত হয়। মহাভারতে একটা লাইন রয়েছে, জন্য ভারত তন্ন ভারত। ঠিক আছে, বাক্যটি রয়েছে, এতে গ্রীবরোজ মগধের রাজধানী উল্লেখ করা হয়েছে। এছাড়া মহাভারত যবন, গ্রিক এবং শকদের সিথিয়ান সম্পর্কে উল্লেখ রয়েছে। তারপরে হচ্ছে পুরাণ। পুরাণের রচনার সময়কাল 400 খ্রিস্টপূর্ব থেকে 400 খ্রিস্টাব্দ পর্যন্ত। পুরাণগুলি ভারতের ইতিহাসের শুরু থেকে গুপ্ত যুগের সময় পর্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। সাধারণত পুরাণগুলি 5 ভাগে বিভক্ত, এটা আমাদের জানতে হবে ভালো করে। কি কি? স্বর্গ, প্রতিসর্গ, বংশ, মনন্তর এবং বংশানুচরিত। দুঃখজনকভাবে সমস্ত পুরাণে বংশানুক্রমিক তথ্য পাওয়া যায় না, কিন্তু কিছু পুরাণে বংশানুচরিত অংশ রয়েছে, যেমন মৎস্য পুরাণে, ভগবত পুরাণে, বিষ্ণু পুরাণে, বায়ু পুরাণ, ব্রহ্মা পুরাণ, ভবিষ্য পুরাণ এবং গরুড় পুরাণ। গরুড় পুরাণে পুরব, ইক্ষ্বাকু ও বৃহদ্রথ বংশের বংশানুক্রমিক বিবরণ রয়েছে, তবে এর তারিখটা নির্দিষ্ট নয়। ওকে, চলো তারপরে আমরা জানব বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ।
প্রথম ইনফরমেশন এখানে যেটা রয়েছে যে বৌদ্ধ ধর্মগ্রন্থ দুটি বিভাগে বিভক্ত, একটা হচ্ছে পালি ভাষায় রচিত ধর্মগ্রন্থ আর একটা আনুপালি ভাষায় রচিত। তো বিশেষ করে কোশ্চিন আসে বৌদ্ধ ধর্মগ্রন্থগুলো কোন ভাষায় রচিত, অ্যান্সার হবে পালি ভাষায়। এটা একদম মাথায় গেঁথে নেবে, ঠিক আছে। পালি ভাষায় রচিত গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থগুলির মধ্যে হচ্ছে ত্রিপিটক, দীপবংশ, মহাবংশ, মিলিন্দপন্য অন্যতম। ত্রিপিটক হলো প্রাচীনতম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মগ্রন্থ। এদের 3টি পিটক অন্তর্ভুক্ত রয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে, পিটক শব্দটার অর্থ হচ্ছে ঝুড়ি, অর্থাৎ ত্রিপিটক শব্দের অর্থ হচ্ছে 3টি ঝুড়ি, ঠিক আছে। আচ্ছা, ত্রিপিটক কী কী রয়েছে, একটা হচ্ছে বিনয় পিটক, সুত্ত পিটক আর অভিধম্ম পিটক। বিনয় পিটক এবং সুত্ত পিটক প্রথম বৌদ্ধ সংঘ রাজগৃহ বা বিহারে সংকলিত হয়, মানে রাজগৃহটা বিহারে অবস্থিত। তো প্রথম বৌদ্ধ সংঘ 483 বিসিতে হয়েছিল অজাতশত্রুর সময়ে। তো সেই সময় বিনয় পিটক আর সুত্ত পিটকটা সংকলিত হয়েছিল। আর অভিধর্ম পিটক তৃতীয় বৌদ্ধ সংঘ পাটলিপুত্রে হয়েছিল, ঠিক আছে। তো এটা হয়েছিল অশোকের সময়। বিনয় পিটক বৌদ্ধ সন্ন্যাসীদের জন্য শৃঙ্খলা এবং নৈতিক বিধি বর্ণনা করে। সুত্ত পিটক ত্রিপিটকের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ গ্রন্থ। দীঘ নিকায়ের আম্বট সূত্র ক্ষত্রিয়দের রক্তশুদ্ধির বিশেষ গর্বের বর্ণনা প্রদান করে। প্রত্যেকটা লাইন এখানে ইম্পর্টেন্ট। অঙ্গুত্তর নিকায় 16টি মহাজনপদের তালিকা ধারণ করে, খুব ইম্পর্টেন্ট। 16টি মহাজনপদ কোথায় জায়গায় দেখা যায়, মানে কোথায় পাওয়া যায়, অঙ্গুত্তর নিকায়ে। জাতক হচ্ছে গৌতম বুদ্ধের পূর্বজন্মের 549টি লোককথার সংকলন, অর্থাৎ গৌতম বুদ্ধের জন্মের আগের যে কথাগুলো, আগের গল্পগুলোকে জাতক বলা হয় এবং সেখানে 549টি লোককথা রয়েছে। জাতকের সংকলন প্রথম শতাব্দী বিসিতে শুরু হয়েছিল। এটি ভারাহুত এবং সাঁচি স্তূপের রেলিংয়ে খোদাই করা দৃশ্য থেকে পরিষ্কার বোঝা যায়। জাতকের গদ্য অংশের তুলনায় পদ্য অংশটি প্রাচীনতর। জাতকের পদ্য অংশের সংকলন 2য় শতাব্দী পর্যন্ত সম্পন্ন হয়েছিল। যদিও জাতক ধর্মীয় সাংস্কৃতিক গ্রন্থ, তবু এটি সামাজিক অর্থনৈতিক আছে, এখানে কিছু এরকম নেই। তারপরে দেখো অভিধর্ম পিটক, এটি বুদ্ধের মতবাদকে প্রাতিষ্ঠানিকভাবে ব্যাখ্যা করে। দীপবংশ 4th শতাব্দী এবং মহাবংশ হচ্ছে 5ম শতাব্দী। এটি শ্রীলঙ্কায় সংকলিত হয়েছিল, মনে রাখবে এখানে। যদিও এই গ্রন্থগুলি মূলত শ্রীলঙ্কার ইতিহাস সংরক্ষণ করে, তবে এগুলি প্রাচীন ভারতের ইতিহাস, বিশেষত মৌর্য সাম্রাজ্যের ইতিহাস পুনর্গঠনের জন্য অত্যন্ত সহায়ক। আর মিলিন্দপন্য একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হচ্ছে গ্রিক রাজা মিনান্দার বা মিলিন্দ এবং বৌদ্ধ ভিক্ষু নাগসেনের মধ্যে দার্শনিক আলোচনা সংকলন। এই গ্রন্থটি ধর্মীয়, সামাজিক এবং অর্থনৈতিক জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে, বিশেষত 1ম থেকে 2য় শতাব্দীর উত্তর পশ্চিম ভারতের রাজনৈতিক অবস্থা, বৈদেশিক বাণিজ্যের তথ্য এতে রয়েছে। তারপরে হচ্ছে অন্যান্য অপক্ষ অনুপালিত গ্রন্থগুলো আর দিব্যাবদান। তো আজকে আমরা বৌদ্ধটা শেষ করে দিই, তারপরে জৈনটা এর পরের দিন পড়বো, ঠিক আছে। তো এখানে আনুপালিত গ্রন্থগুলো এবার দেখতে হবে। একটা হচ্ছে দিব্যাবদান, আর্যমঞ্জুর, শ্রীমূল কল্প, ললিত বিস্তার। দিব্যাবদান পরবর্তী মৌর্য রাজা ও শুঙ্গ রাজা পুষ্যমিত্র শুঙ্গ এবং গৌতম বুদ্ধের জীবনের ঘটনা রয়েছে। প্রাক মৌর্য যুগ থেকে বর্ধন যুগ অর্থাৎ হর্ষবর্ধন পর্যন্ত আর্যমঞ্জু শ্রীমূল কল্পে রয়েছে। আর ললিত বিস্তার গৌতম বুদ্ধের কৃতিকলাপ সহ সেই সময়ের ধর্মীয় ও সামাজিক অবস্থার বিশদ বিবরণ প্রদান করে। ওকে, আজকে এই পর্যন্ত। এরপরে আমরা জৈন ধর্মগ্রন্থগুলো পড়ব।